আমি খুব সকাল সকাল হাজারদুয়ারির গেটের সামনে চলে এসেছি। এখন বাজে প্রায় 6টা। গেট খোলা হয় 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওপেন থাকে। টিকিট দেওয়া হয় 9টা থেকে 4:30 পর্যন্ত। এর ভেতরে কেবলমাত্র বাড়িতে ইউজ করার জন্য যে জলের বোতলগুলো হয় সেগুলো ব্যবহার করা হয়। মোবাইল ফোন মিউজিয়ামে অ্যালাউ নেই, বাকি গোটা প্যালেসে ঘুরতে পারেন। মিউজিয়ামে যখন এন্ট্রি করবেন হাজারদুয়ারির মিউজিয়ামের ভেতরে, তখন মোবাইলটা জমা রাখতে হবে সামনে এই ঘরে কাউন্টারে জমা রাখতে হবে এইখানটাতে। সম্ভবত 25 টাকা করে টিকিট। আমি যদিও এখনও ঢুকি না, আজ দুপুরে ট্রাই করবো, দেখি। অপূর্ব সুন্দর, সেই আমাদের ইতিহাস পড়া হাজারদুয়ারি। যদি আমি গেটের বাইরে থেকে ভিডিও করছি, দুপুরের মধ্যে আজ যাব, এখনও গেট খুলেনি, তাই বাইরে থেকে অপূর্ব মায়াবী সুন্দরী জায়গা। এটাই হলো সেই ঐতিহাসিক স্পট হাজারদুয়ারির মেন গেট। এইখানে টিকিট কাটতে হয়, টিকিটের লাইনের মাধ্যমে ভেতরে এন্টার। এই গেট দিয়েই হাজারদুয়ারি এন্ট্রি পর। সামনেই টিকিট ঘর, ওই বাঁহাতি ওইখানটায় টিকিট ঘর, ওইটা টিকিট ঘর। মুর্শিদাবাদ এসে একটা জিনিস ভালো লাগলো, হাজারদুয়ারির মেন রাস্তা যে আছে তার পাশেই শালিকার ঝাঁক দেখলাম, যেটা আমাদের পূর্ব মেদিনীপুরে এখন প্রায় দেখা যায় না। শালিক পাখির ঝাঁক, প্রচুর পরিমাণে ঝাঁকে ঝাঁকে শালিক পাখি আপনারা দেখছেন, তারের ওপর বসে আছে। খুব ভালো একটা জিনিস, যেটা প্রায় এখন বিলুপ্তর পথে। এই দেখেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের সেই বিখ্যাত ইমামবাড়া, তার পেছন সাইডে, একদম সাইডে পেছনে। এই রাস্তাটা সোজা চলে গেছে গঙ্গার পাড়ে, দেখছেন একদম কত কাছ থেকে তুলছি। এই হলো সেই ইমামবাড়া, যেটা হাজারদুয়ারি প্যালেসের সামনেই ফ্রন্টে। আমি পেছন সাইডে এখন এই মুহূর্তে ক্যামেরা করছি। আপনারা শুধু লুকিংটা দেখুন, ইমামবাড়ার কত বড়। গেটের কারুকার্যগুলো দেখুন, আর ব্যাক সাইডের গেট। এগুলো প্রায় সবসময় বন্ধ থাকে, বছরে এক টাইমেই খোলা থাকে, নাহলে প্রায় বন্ধ। হলো ইমামবাড়া মসজিদ, এর জাস্ট পশ্চিম প্রান্তে গঙ্গা নদীর তীরে, একদম গঙ্গা নদীর তীর। এই সেই গঙ্গা। ইমামবাড়া লুকিংটা দেখুন, হাজারদুয়ারি প্যালেস একেবারে গঙ্গার তীরেই অবস্থিত। মুর্শিদাবাদের বিখ্যাত ঐতিহাসিক স্পট হাজারদুয়ারি। হাজারদুয়ারি একদিকে, আর একদিকে ইমামবাড়া, কীভাবে মুখোমুখি অবস্থান করছে দেখি। এটা হলো ইমামবাড়া আর এটা হলো হাজারদুয়ারি। একটি ছোট্ট উদ্যোগ, ছোট্ট প্রয়াস, বিনা পয়সায় বাজার প্রয়াস, একটি প্রচেষ্টা। এইখানে যার প্রয়োজন নেই সে এখানে দিয়ে যেতে পারেন জামা কাপড়, যার প্রয়োজন আছে সে নিয়ে যেতে পারেন। যোগাযোগ নাম্বার এইটা। জাস্ট লোকেশানটা ইমামবাজার, মুর্শিদাবাদের হাজারদুয়ারি এবং ইমামবাজারের পেছন সাইডে। এখানে বিনা পয়সাতে এক্সচেঞ্জ করতে পারেন। আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনি জামা কাপড় এখানে রেখে যেতে পারেন, আর যাদের প্রয়োজন আছে নিয়ে যেতে পারেন।
আমরা এই মুহূর্তে চলছি কাঠগোলা বাগান বাড়ির উদ্দেশ্যে। সকাল সকাল এই মুহূর্তে পৌঁছে গিয়েছি মুর্শিদাবাদের কাঠগোলা বাগান বাড়ি। গেটটা দেখুন, শুধু এন্ট্রি প্রবেশের কারুকার্যে ভর্তি। গেটটা দেখুন শুধু কত সুন্দর। এন্ট্রি প্রবেশ, হ্যাঁ, কাঠগোলা বাগান বাড়ি। এটা মেন সদর গেট। চারিধারে শুধু আম বাগান, আম বাগান আর ঝাউ বাগান। কিছু দেবদারু গাছের সারি আছে, এগুলো সব আমের বাগান। দেবদারু গাছের সারি। বর্ষার মধ্যে এসেছি, একটু আধটু জল জমে আছে। বাগান দেখিবার বিশেষ বিশেষ স্থান কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুরঙ্গপথ, প্যালেস পুকুর, নাজমহল, পরেশনাথ জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, ওয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা। এর ভেতরে এইসব স্পটগুলো আছে। বাগান তো ছিলই না, এগুলো গোলাপের বাগান ছিল। তো কাঠের ব্যবসার কাঠ আর গোলাপ দুটো শব্দ যোগ করে নাম কাঠ গোলাপ ফুলের বাগান বাড়ি। তো ফুলের কথা উঠে গেছে, শটে কাঠগোলা বাগান বাড়ি। তো গাড়ি থেকে নেমে যখন প্রবেশ করছিলেন, চারটে মূর্তি খেয়াল করেছেন, দুই দিকে আছে, চার ভাই। অ্যাকচুয়ালি একটা জিনিস দেখেছেন, প্রত্যেকটা ঘোড়ার একটা করে পা উঠানো, কিন্তু এটা কিন্তু একটা সাইন, মানে এরা মৃত, এরা কেউ জীবিত নয়। তখনকার দিনের ব্যাপার। 200 বছর আগে এরা চার ভাই রাজস্থান থেকে মুর্শিদাবাদে এসছে ব্যবসা করতে। তখন মুর্শিদাবাদের নবাব ছিলেন মুবারকদৌল্লা। সিরাজ মারা যাবার 23 বছর হয়ে গেছে। সে সময় নবাবের কাছে 1200 টাকা, এটা 260 বিঘার জমি, এরা কিনেছিলেন বিজনেস পারপাসে, লিজ 999 বছর। তখন রেজিস্ট্রি অফিস ছিল না যে জায়গা কিনে রেকর্ড হবে, তখন লিজ নামা হতো। সেই লিজ 999, আজকে 2024 সালে 244 বছর, 750 বছরের বেশি এখনো বাকি। কাঠের ব্যবসা ছিল, আম বাগানের বদলে চারিদিকে গোলাপের চাষ হতো বলেই বাড়িটার নাম কাঠ আর গোলাপকে যোগ করে কাঠ গোলাপ ফুলের বাগান বাড়ি। কিন্তু আসল ব্যবসা ছিল সোনা, পান্না, হীরা, মণিমুক্ত পাথরের। সুরঙ্গ পথ দিয়ে ব্যবসা করতো জগৎ সেটের সাথে। সুরঙ্গ সামনে দেখাবো। তার আগে একটা কথা বলি দাদা, গাড়ি থেকে নেমে গেট দিয়ে ঢোকার সময় গেটের নকশাটাও দেখেছেন। মুর্শিদাবাদের কোথাও এরকম গেট নাই, ওরা বলতো নহবত গেট। নবাব ব্রিটিশরা প্রবেশ করলে উপর থেকে ছানাই বাসত। কিন্তু এখন যেহেতু নবাবী যুগ নাই, ধরুন নবাব গেছে মোড়ে, হাতিও গেছে সরে, এখন একটাই গেট, টিকিটের 30 টাকা রেট, বাইরে গাড়ি। তাহলে সুরঙ্গ পথ দেখার জন্য চলুন তাড়াতাড়ি। প্রাইভেট সম্পত্তি। আমরা অলরেডি প্রবেশ করে গেলাম কাঠগোলাপের বাগান। বাউরি মানে মেয়েদের জল তোলার জায়গা। সিস্টেমটা দেখুন, 3টে ঘর আছে এখানে। ঘর চোখে ক্লিয়ার পাচ্ছেন দুটো পরপর, তাই তো, উপর নিচে। কিন্তু গ্রাউন্ড ফ্লোর অর্ধেক জলে ডুবে, অর্ধেক দেখা যাচ্ছে। এসি তো স্ট্রেট নিচের ঘরেই নামছে। তাহলে দাদা প্রশ্ন হচ্ছে, নিচের জল ওরা নামতো কি করে? তার নাম হীরাবাই। 6 ফুট 2 ইঞ্চি লম্বা ছিল। 1 ঘন্টা নিয়েছে 5000 স্বর্ণ মুদ্রা। তখনকার দিনের 5000, এখনকার দিনে 5 কোটি। এটাই সেই নাচমহল। ফিরার সময় রাস্তাতে হেঁটে উপরটা গিয়ে ছবি তুলে রূপে শিবের মূর্তি, ফটিক ভৈরব, বাসেদ ভৈরব, এই কাল ভৈরব। এই গাছটা দেখছেন, কাঠগোলা বাগানের সব থেকে পুরানো গাছ, 150 বছরের উপরে বয়স, ফুলের গাছ। নামটা চাপা, কিন্তু ভিতরটা ফাঁপা, কিচ্ছু নাই। সাইডে বাগান। এটা 150 বছরের পুরনো, সব থেকে 155 প্লাস। 55 প্লাস। এদিক থেকে দেখে বুঝতে পারবেন না। কিছু আছে গাছে, যে পেঁচে আছে এই অনেক, শুকিয়ে মরে যায়নি, তো মাটি হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই তো নাই দিকে। এই কন্ডিশনেও এখন অবধি রয়ে গেছে। এই ডালটাই তো পড়ে গেছে 23 বছর আগে, তাও তো বেঁচে আছে। পুকুর কাঠগোলা গোলাপের বাগান বাড়িতে, যেখানে বড় বড় মাছ পাওয়া যায়, এখনো ভাসছে মাছ।
পরেশনাথ মন্দির, কাঠগোলা গোলাপের বাগান বাড়ির ভেতরেই পরেশনাথ মন্দির। চলুন আমরা দেখে আসি মন্দিরটা। পুরোনো দিনের এখনো ঐতিহ্য বজায় রাখছে গোলাপের বাগান। বিভিন্ন কাঠের উদ্দেশ্যে এবং গোলাপ চাষের জন্য এই বাগানের নাম হয়েছিল কাঠ গোলাপের বাগান। এই সেই গোলাপ গাছ, কি সুন্দর মন্দিরটা। ভেতরে যদিও ক্যামেরা করা নিষিদ্ধ, বাইরের লুকিংটা শুধু দেখুন। পরেশনাথ মন্দির, মুর্শিদাবাদ, কাঠগোলা গোলাপের বাগান বাড়ি, পরেশনাথ মন্দির, কাঠগোলা বাগান বাড়ি, মুর্শিদাবাদ। গোলা বাগান বাড়ি, পরেশনাথ মন্দির, পরেশনাথ মন্দির। মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার, 8 থেকে 10 কিলোমিটার ডিস্টেন্স হবে পরেশনাথ মন্দির কাঠগোলা গোলাপের বাগান বাড়ির ভেতরে অবস্থিত। মুর্শিদাবাদ জেলার কাঠগোলা বাগানের বাড়ি, গোলাপ বাগানের বাড়ি। এইখানেই সেই মঞ্চ, এই বেদি, এখানে নাচ করতো বিভিন্ন নৃত্যরা। এই সেই মঞ্চ বেদি, দেখুন কত বড়, কি সুন্দর কারুকার্য করে। মুহূর্তে পৌঁছে গেলাম কাঠগোলা বাগান বাড়ি, সেই কুয়ো, বিখ্যাত কুয়ো, ঐতিহাসিক কুয়ো। এখান থেকে, এই কুয়ো থেকে তখনকার দিনে জল তুলে রান্না বান্না এবং বিভিন্ন কাজে লাগানো হতো। এই সেই কুয়ো। এখন এটা পুরোটা প্রোটেক্টিভ করা আছে গ্রিল দিয়ে, আপনারা দেখুন। অন্য ইউটিউবাররা হয়তো এটা কভার করে না, আমি করে দিলাম। এটা অলরেডি কিছু চাপা আছে, একটা জাল ফাল দিয়ে নেট করার সংরক্ষিত করা আছে, জলটা যাতে না নষ্ট হয়। এখনও জল পাওয়া যায় এখানে। এই সেই কুয়ো, বিশাল বড় মাপের একটা। এর প্রায় ব্যাস হবে 12 থেকে 15 মিটার। বাগানবাড়ির বিল্ডিং, এখানে কত শুটিং করা হতো, বিভিন্ন সিনেমা সিরিয়ালে শুটিং হয়েছে। ঐতিহাসিক স্পট তো রাজবাড়ির বাগানবাড়ি, সরি বিখ্যাত কাঠগোলা গোলাপের বাগান বাড়ির সেই পুকুর। এই পুকুরের আশেপাশে তখনকার দিনে রমণীরা বা বাড়ির মেয়েরা ঘুরে বেড়াতো, স্নান করতো। এখনো পর্যন্ত বড় বড় মাছ। এই পুকুরের মাছগুলি মারা গেলে তখনকার দিন থেকে এখনো পর্যন্ত, এই 2024-এর আগস্ট পর্যন্ত এখনো পর্যন্ত কন্টিনিউ, মারা গেলে এদের কবরস্থ করা হয়। সেই তখনকার আমল থেকে প্রায় 250 বছর আগে থেকে হয়ে আসছে। মাছগুলি এখনো আছে, দেখছো কত বড় বড় লাল লাল সাদা সাদা মাছ, প্রায় 2 কিলো সাইজের মাছ হবে। একটা প্রচুর আছে। তখনকার দিনে এইখানে এই যে চারদিকে 4টে গম্বুজ, এই গম্বুজে নারী সৈন্য বা প্রহরী দ্বারা পাহারা দেওয়া হতো এবং এইখানে বাড়ির রমণীরা ঘুরে বেড়াতো, নাচ গান করতো এই মঞ্চের সামনে। চলুন আমরা ওই মঞ্চের কাছাকাছি যাই। যেখানে বাড়ির মেয়েরা নাচা গানা, বিকেল সময়টা আড্ডা মারতো, নাচ গান করতো এই পুকুরের পাড়ে। আর ঠিক ওপার থেকে সেই বাড়ির অংশটা, বাড়ির পুরুষরা ওখান থেকে বসে নৃত্য প্রদর্শন করত। এই সেই বিখ্যাত বাংলা সিরিয়াল সিনেমায় অনেক কাহিনী এই বিল্ডিং নিয়ে তৈরি হয়েছে, আপনারা সবাই জানেন। কয়েকটা সিনেমা, রাজমহল, আরও অনেক কিছু। লুকিংটা দেখুন শুধু অপূর্ব।
কাঠগোলা বাগান বাড়ির সেই প্রাচীন ঐতিহ্য। দোল দোল গো। কাঠগোলা গোলাপের বাগান বাড়ির গুপ্ত সুড়ঙ্গ পথ। আমি নিচটা দেখানোর চেষ্টা করছি একটু। কাঠগোলা গোলাপের বাগান বাড়ির গুপ্ত সুড়ঙ্গ পথ। এই দেখুন, এই যে সিঁড়ি দিয়ে নিচে একটা কক্ষ আছে, ওপরে একতলা, মিডিলে একতলা, আর ওই যে জল আছে, জলের স্তর। এখন এই গেটটা লাগানো, তাই কাছে যেয়ে দেখাতে পাচ্ছি না। ওই সুড়ঙ্গ দিয়ে নিচে আগে ফাঁকা থাকতো, জল ছিল না, তখন এই সুড়ঙ্গ দিয়ে এই বরাবর বাম হাত বরাবর একটা সুড়ঙ্গ পথ ছিল জগৎ শেঠের বাড়ি বরাবর 1 কিলোমিটার ডিস্টেন্সে। ওই পথ দিয়ে বিভিন্ন গুপ্তধন লেনদেন করা হতো। এখন এটা জলে পরিপূর্ণ, শোনা যায় গঙ্গার জল বাড়লে এখানেও বেড়ে যায়, গঙ্গার জল কমলে এখানেও কমে যায়। আমের বাগানটা আপনারা শুধু পর্যবেক্ষণ করুন, কত বড় বাগান। কাঠগোলা গোলাপের বাগান বাড়ি, এই মেন রাস্তা। এই দেখুন চারিধারে শুধু আম গাছ, আম গাছ, আম গাছ। আমি অবশ্য বর্ষার সময় এসেছি, আর 2 মাস আগে এলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ভালো হতো, আম ভরা ছিল, থাকতো। কাঠগোলা বাগান বাড়ি প্রবেশ করার জন্য টিকিট কাউন্টার। 8 বছরের ঊর্ধ্বে পুরো ভাড়া লাগে 30 টাকা পার হেড। সকাল সকাল ভিজিট করলাম কাঠগোলা বাগানের বাড়ি, কিন্তু এখন একটু বেলা হতে প্রায় এখন 9:30 10টা বাজে। দর্শকদের ভিড় দেখুন কীভাবে, দেখুন গেট। আমি যখন ঢুকি একেবারে ফাঁকা ছিল, আমরাই ফার্স্ট ছিলাম। এই দেখুন ভিড়টা দেখুন কীভাবে মানুষ ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে। এগুলো কি? ডাল পুরি। ডাল পুরি, আচ্ছা। ডাল পুরি আর মটরের তরকারি খাওয়া যাবে। প্রচণ্ড খিদে পেয়েছে, গরম গরম একেবারে টাটকা ফ্রেশ। আমাদের পঞ্চানন্দ দেখা যাক, টেস্ট করে দেখি কাকার হাতের ডাল পুরি কেমন। সকালের টিফিন এই কাকার দোকানে খাচ্ছি, ডাল পুরি আর ঘুগনি। 4টে করে ডাল পুরি, 1 প্লেট ঘুগনি, 25 টাকা করে নিচ্ছে কাকা। খেয়ে দেখি টেস্ট কেমন। দুর্দান্ত, সুন্দর, খুব সুন্দর হয়েছে। কেমন লাগে? খুব ভালো লাগে। জগৎ শেঠের বাড়ি, এইটা তার এন্ট্রি গেট। ভেতরে টিকিট কাউন্টার আছে। বাইরের লুকিংটা একটু দেখিয়ে দিই, দেখুন জগৎ শেঠের বাড়ি। হাউস অফ দ্য জগৎ শেঠ মিউজিয়াম, এন্ট্রি গেট। টিকিট কাউন্টার, 6 বছরের ঊর্ধ্বে ভাড়া লাগে, প্রবেশ মূল্য 30 টাকা। ভেতরে চলে এলাম আমরা, হাউস অফ জগৎ শেঠ, নাসিপুর। গাইডটা ছোট্ট একদম বাবু দেখি ওই তো জগৎ শেঠের বাড়ির মন্দির, মায়ের প্রতিমা, লক্ষ্মী। জগৎ শেঠের, আমি ব্যাগে আছে। এই হলো সেই বিখ্যাত ঐতিহাসিক স্পট নসিপুরের রাজবাড়ি। দেবী সিংয়ের, ডাকাত দেবী সিংয়ের প্রাসাদ। এ নিয়ে অনেক ইতিহাস আছে, পরে একদিন বলবো।
1776 খ্রিস্টাব্দে স্থাপিত। ঐতিহাসিক স্পট। এখানে প্রবেশ করতে হলে 20 টাকা মূল্যের টিকিট কাটতে হবে এই পাশের টিকিট কাউন্টার থেকে, পার হেড 20 টাকা। শুনিয়ে বলতে জাফরাগঞ্জ দেবত্ব স্থাপত্য মসজিদ পরিষেবা করছে। মির্জাপুরের ভালো নাম হলো মীর মোহাম্মদ জাফর আলী খান, এর জন্য এই জায়গাটার নাম বলা হয় জাফরাগঞ্জ। আপনারা এই সামনে একটু শিবের মন্দিরটি দর্শন করে নেবেন। বিশ্রামশালা, রাজা নবাব মহন্তরা আসলে যে খাওয়া দাওয়ার পরে একটা বিশ্রাম নিত, তার বলা হয় এটা বিশ্রামশালা। আপনাদের ওপর দিকে দেখুন একটি কালারিং বল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালারিং বল না, এটাকে বলা হতো শত্রুধারা গোলক। আগে তো ক্যামেরা ছিল না, ক্যামেরার কাজ এটাতেই করতো। এই বলটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে, কিন্তু কষ্ট দেখুন আপনাদের ছবিগুলো কম বেশি এখন এটা কেরোসিনে চলতো। পাশে দেখুন একটি প্রদীপ রাখা আছে, প্রদীপটাকে জ্বালিয়ে ভেতরে ভরে দিলে এটা অটোমেটিক জীবনে এই পাখাটা চলতো। এবার আপনি আমার কাছে আছে। আয় চলা, ছেড়ে দাও না, হাঁটু না। চিয়া নাই বাবা, চিয়া হাঁটু না, হাই দেখ পালি, হাই সবাই পালি। পুরোটাই সেগুনকার দেখ 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 দেখ। লক্ষণদা সাকারের না না করেছিলেন, এর জন্য বলা এটা 16 টাকার কাঠ। আর আজ থেকে 250-300 বছর আমল এগুলো আগেকার সামনে দিয়ে দেখুন কিছু মার্বেল কেটে মূর্তি তৈরি করা হয়েছে। ইনারাও কিন্তু এককালীন গুরুদেব ছিল, ইনারা দেহত্যাগ করার পরে একটার পর একটা মূর্তিগুলো তৈরি করা হয়েছে। সামনে দেখবেন কিছু পুরোনো দিনের কয়েনগুলো রাখা আছে, রাজস্থানী রূপার আছে, হাতপাখা। সোনার কয়েন বাকি আছে, রাজশাহী আমাদের এরপরে যাবে সামনে পড়বে আপনার বাড়ি, ওই বাড়িতে কিন্তু আপনাদের কাউকে ঢুকতে দিতে নাই, কারণ কেউ দেখুন ইলেকট্রিক লাইট হতো। আপনারা আস্তে আস্তে ছিল না, ছিল কবিরাজ, এই আশ্রমের দান করত। আস্তে আস্তে এই সামনেরটা দেখবেন, এটা হচ্ছে রাজস্থানীর লাইন। এই সামনে দেখুন কিছু লোহা তামা একাদশীর দিনই ব্যবহার করা হতো, ওগুলো জিলেপি মালপোয়া এসবই তৈরি করা হতো। নিচে দেখুন পাথরের মতন পড়ে আছে, নবাবী পিরিয়ডে কোনো জেনারেটর নিয়ে ছিল না, ছিল এই ধরনের চাকা। এসব এগুলোকে বলা হতো ডেলাইট। এই ডেলাইটগুলোকে সেই সময় জ্বালানো হতো 80 কিলো, তখনকার দিনে 880 কিলো, 22 মণ। 1270 টাকা খরচা করে এই রথটিকে তৈরি করেছিলেন। এখানে দেখুন 2খানা রথ, আর বাইরে যেতে আছে 3খানা রথ। এই আশ্রমে মোট 5খানা রথ। আষাঢ় মাসে রথযাত্রা উৎসবে এখান থেকে বেই করে জগৎ সেটের আসল বাড়িতে নিয়ে গিয়ে পুজো দিয়ে আবার নিয়ে আসা হয়। রথের গাড়ি দেখবেন একটা জিনিসই বদলি করা হচ্ছে, রথের চাকা এবার হাতি হাতি কথা। সামনে গাড়িটা দেখছেন, এই গাড়িটাকে বলা হতো প্লেটি হাতি চাকায়। এই গাড়িটা চলতো হাতি মাথা কেরোসিন তেলে, আর গাড়িটার কোনো চাবি ছিল না। সামনের দিকে একটু ফুটো আছে, দেওয়া হতো 4 সিটের গাড়ি, 4 জনের বেশি বসা যেত না। এবার ভেতরে মন্দির আছে, বেবি পঞ্চানন্দ, এটার নাম কি? পঞ্চানন্দ কত টাকায় কিনেছিল? চিঙ্গাটি মোটামুটি রাস্তাটা দিয়ে দেখা চিঙ্গাটি না, সেই জায়গায় না গোপাল এটা বলে আখড়া। দিস ইজ আখড়া।
মির্জাফরের বাড়ি, যেখানে সিরাজউদ্দৌলাকে বাংলার শেষ নবাব, তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। বাংলার শেষ স্বাধীন নবাব মির্জাফরের পরামর্শে সেই বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এইটা তার বাড়ির গেট, সদর দরজা, কিন্তু এখানে প্রবেশ নিষিদ্ধ, তাই আমরা কোনোভাবে ভেতরে প্রবেশ ও ক্যামেরা অ্যালাউ করতে পারবো না। এই দেখুন, প্রবেশ নিষিদ্ধ। প্রায় 250-300 বছরের পুরনো, ভগ্ন অবস্থা, কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই। মির্জাফর, সেই বেঈমান মির্জাফর, যাকে আমরা বাংলার বেঈমান বলে থাকি, তারই বাড়ি এখানে। আর এখানে মির্জাফরে, সেই বেঈমান মির্জাফরের বাড়ি, যেখানে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল 7 দিন রাখার পর ঘরবন্দি করে, এবং তারপর কুপিয়ে হত্যা করা হয়েছিল। নবাব মির্জাফরের পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান। এই হলো মির্জাফরের বাড়ির প্রাচীর। এই নামাজ পড়তো মসজিদ এইখানে ভেতরটাতে আছে, আমরা দেখানোর চেষ্টা করব। এই মসজিদের ভেতরেই মির্জাফর নামাজ পড়তো, এই মসজিদ। আর জাস্ট উল্টো দিকে, রাস্তার উল্টো দিকে তার পারিবারিক কবরস্থান। 1100 কবর আছে এখনও পর্যন্ত, যারা মারা যায় এখন কবরস্থ করা হয় এর ভিতরে। গাইডটা নিলে ভালো লাগতো, জানতে পারবে। গাইড কত নেন? কবরস্থান আছে, সবাই মিলে 50 টাকা দেবে। জাফরাগঞ্জ নামটা নবাব মির্জাফর রেখেছিলেন। ওনার নাম ছিল নূর মোহাম্মদ জাফর খান। ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়, পুরো এলাকার নাম। এর ভেতরে কবর আছে 1100, পুরো মির্জাফরের পরিবারের। বাইরেকার লোকের কবর এর ভেতরে দেওয়া হয়। 1100 নবাব বাংলা, বিহার, উড়িষ্যার ছিল না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল 18টা। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস পাবেন। 18টা নবাবের কবর এর ভেতরে দেওয়া হয়। কিছু নবাবের কবর বাইরে আছে, ওনাদের নিজের জায়গায়। নবাব মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন, সরফরাজ খান, আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা, মীর কাসিম, মিরন, এনাদের কবরগুলো বাইরে। এনাদের কবরগুলো বাইরে দেওয়া হয়েছে এই জন্যে, এনারা 3 স্টেটের মালিক, 3 রাজ্যের, বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলা, বিহার, উড়িষ্যাতে যেখানে তৈরি করেছেন, যেখানে মারা গেছেন, সেখানে কবর দেওয়া আছে। কিছু নবাবের কবরে মিডিল লাইন হয়ে গেছে। হাজারদুয়ারি প্যালেস, যেটা আপনারা দেখতে পেলেন, হাজারদুয়ারির মালিক এই কবরটা নবাব নাজিম হুমায়ুন শাহ। 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা উনি খরচা করে হাজারদুয়ারির প্যালেস তৈরি করিয়েছিলেন। নবাবি করেছিলেন 14 বছর, 1824 থেকে 1838। মীর জাফরের 5ম বংশধর। সিরাজউদ্দৌলা যে প্যালেস তৈরি করিয়েছিলেন, সিরাজের প্যালেস ছিল নদীর ওই পার। সেই প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ। সিরাজের আসল নাম ছিল মনসুর আলী খান। সিরাজের প্যালেস নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজের মৃত্যুর 72 বছরের পরে হাজারদুয়ারি প্যালেস ইনি তৈরি করিয়েছিলেন, নবাব হুমায়ুন শাহ। হাজারদুয়ারির মালিক মীর জাফরের 5ম বংশ থেকে 1824। হাজারদুয়ারির মালিক ওনার চ্যাটা আলী শাহ 11 বছর নবাবি করেছিলেন। ওই সেটা হলো হাজারদুয়ারির মালিক এর কবর, এটা তার বাবা, ওয়ালাজা আলী শাহ 2 ভাই। এইটা ওনার জেঠামশাইয়ের কবর। এনারা 2 ভাই, এনাদের ছবিগুলো হাজারদুয়ারির ভেতরে দেখবেন, ওয়াল পেন্টিংয়ের নাম। তো ওদেরও কি এখানেই কবরস্থ করা হচ্ছে এখন? তাহলে তো দিনকে দিন কবরের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই কেন তাহলে আমরা 1100 কবর বলে থাকি? ইতিহাস পাল্টে 1100 আছে। পাড়ার মালিকের কবর। এই হলো সেই ইমামবাড়া মালিকের কবর। 1847 সালে ইনি তৈরি করিয়েছিলেন ইমামবাড়া। 43 বছর নবাবি করেছিলেন। 1838 থেকে 1881 সালে মারা গেছিলেন। হাজারদুয়ারির মালিক ওনার ছেলে ফেরাইদুন শাহ, ইমামবাড়ার মালিক। ইনারা ব্রিটিশ পিরিয়ডের নবাব, ব্রিটিশ অধীনে নবাবি করতেন। হুমায়ুন শাহ, ওয়ালাজা, আলীজা আর ফেরাইদুন শাহ। মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছে। তো 5টে ছেলের মধ্যে 4টে ছেলের কবর। মিরনের কবর বিহার, রাজমহল। রাজমহল থেকে ওনার দেহটা আনা যায়। মিরনকে বাদ দিয়ে 4টে ছেলে। মুবারক দৌলা, আশরাফ দৌলা,
সাইফুদ্দৌলা। নাজিমুদ্দৌলা 1 বছর নবাবী করেছিলেন, 1765 থেকে নিয়ে 1766 সালে মারা গেছিলেন। 5টে ছেলের মধ্যে 4টে ছেলের কবর, মিরনের কবর বিহার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসেছিলেন অল্প বয়সে নদীতে কবর। এইটা এই হলো সেই নবাব মীর জাফরের কবর। পাবলিক এনাকে মির্জাফর বলে জানে। এনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুলক হাসামাত দৌলা, নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জাং নবাব নাজিম অফ বেঙ্গল। ওদেরকে বলবেন না মির্জাফরের কবর কোনটা, ওরা বিনা পয়সা। আচ্ছা আচ্ছা, 2 কাকা, নজফ খান নজফি খান, মীর জাফরের 2 কাকা। নবাব মির্জাফর খান। এই হলো 2 কাকা। 23 জুন 1757 সালে 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মির্জাফর মারা গেছিলেন। তিনি নবাবী করেছিলেন 5 বছর। আসেন, এই হলো সেই বাংলার নবাব মীর জাফরের কবরস্থান। এখন নবাব উপাধিটা দিয়েছিলেন নদিয়ার রাজা মির্জাফরের বাবা সৈয়দ হুসাইন নজাফি। একটা শব্দ দিয়েছে নজাফি, তিনি নজাফ দেশে বাস করেন। এনার টাইটেল নজাফি। নজাফ দেশ হচ্ছে ইরাক। এখানে কবর। ফাদার অফ মীর জাফর কবর। আমাদেরকে মালিক বললাম যত ভিড়ার ভিতরে কবর, এগুলো তো মহিলাদের। এনারা তো বাইরে বেড়ালে বোরখা পরে বেড়াতে, মারা যাওয়ার পরে এনাদেরকে পর্দা নসিবে না। হুমায়ুন ঝা, যিনি তৈরি করেছিলেন মুর্শিদাবাদের সেই বিখ্যাত হাজারদুয়ারি, ওনার মেয়ের এইটা কবরস্থান। মীর জাফরের বড় ছেলে মিরন একটা বাজ পাখি পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার। একটা বাজ পাখি কবর, পায়রার কবর। হীরালাল পান্নালাল, যারা ডাকযোগে হাজারদুয়ারি মেন গেট, এটা দিয়ে যাবেন, 2 তলায় যাবেন। পায়রা, 2 পায়রা, মীর জাফরের সঙ্গে ওনার ছেলে তাদের মিরন সমাধিস্থল। দেখবেন বাজ পাখি দেখেছে। ওই দেখেন লাস্ট পাঁচিলটা দেখছেন, নারকেল গাছটা আছে, হুম, পুরো বাউন্ডারি টোটালটা 1100 কবর বলা হয়, বেশি আছে। এখনো নবাব মীর জাফরের পরিবাররা বেঁচে আছেন, কলকাতায় থাকে। হাজারদুয়ারির পেছনে যতগুলো বাড়ি আছে, এই বাড়িগুলোতে বসবাস করে। কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো পরিবার মারা গেলে ওনাদের দেহটা এনে এখানে কবর, বাইরেকার লোকের হয় না। একটা উৎসব হয়, উৎসবটাকে সাবে বারাত বলা হয়। মীর জাফরের পরিবার পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে, ওনারা বছরে একবার আসে। দোয়া, সালাম, পাতিয়া, ধূপ, ফুল প্রত্যেক কবরে উনারা যায়। লন্ডন থেকে এসে কবরটা রিপেয়ার করিয়ে দিল নাসার আলী মির্জা, ইস্কান্দার আলী মির্জার ছেলে মীর জাফরের বংশ। ভিতরে এটা হলো সেই বাংলার নবাব মীর জাফরের স্ত্রীর কবরস্থান, মুন্নি বেগম। ইতিহাসে নাম পাবেন এটার মুন্নি বাই। মুন্নি বাই বলা হতো। বাই ছিল নবাব মীর জাফর বিয়ে করলেন, বিয়ে করার পরে এনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম। মুন্নি বেগম তিনি যখন বাই মীর জাফরের স্ত্রী হলেন তো বোরখায় থাকতে লাগলেন। অনেক টাকা ছিল এনার কাছে। ব্রিটিশ গভর্নমেন্টের 90 লক্ষ টাকা দান করেছিলেন তখনকার দিনে একটা স্কুল, একটা চাঁদনি চক মসজিদ চালাবার জন্য। সেই টাকার ইন্টারেস্টে এনার পরিবার স্কুলে 12 ক্লাস পড়াশোনা করতেন। তো ইনি যখন টাকা দান করলেন ব্রিটিশ গভর্নমেন্টকে, ব্রিটিশ গভর্নমেন্ট এনাকে টাইটেল দিলেন মানি বেগম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো, মাদার অফ ইন্ডিয়া। এপ্রিল মাসের 1812 সালে ইনি মারা গিয়েছিলেন। ইনি ছিলেন হিন্দু পরিবারের মেয়ে। যত ঘরের মধ্যে কবরগুলো আছে সব বেগমদের, সব মীর জাফরের স্ত্রীর কবরস্থান আপনারা লক্ষ্য করুন। পৌঁছে গেলাম মীর জাফরের বংশধরের 1100 কবরে। আমি ফাইনালি দেখাচ্ছি যে মীর জাফরের কবরস্থান কোনটা। সেই বাংলার নবাব, ইতিহাসের পাতা আমরা যাকে পড়ে থাকি, মীর জাফর। এই হলো সেই মীর জাফরের কবরস্থান। আপনারা লক্ষ্য করুন, এই হলো সেই মীর জাফর। নেম প্লেট, বৃষ্টির জন্য এবং আলোর জন্য অক্ষরটা উঠে গেছে। ডায়েড হয়েছিল 17 জানুয়ারি 1765। এই হলো বাংলার নবাব মীর জাফর কবরস্থান। বিশাল বড় এলাকা নিয়ে জুড়ে সেই 1100 কবরস্থান
স্থানীয় সূত্র হিসেবে এখনও এখানে পারিবারিক কোথাও কেউ মারা গেলে এখনও এই কবরস্থানে কবরস্থ করা হয়। শবে বরাতের দিনে পারিবারিক যেথায় যে অবস্থান করে এই দিনেই তারা সবাই ফিরে আসে এবং অনুষ্ঠান পালন করে এখানে মাল্য ধূপ ধুনো দিয়ে। এইখানেই সেই মির্জাফর এখানেই নামাজ পড়তো। বছরে সম্ভবত নির্দিষ্ট দিনে এখনও খোলা হয় এই সেই নামাজ মসজিদ, জাফরাগঞ্জ মুর্শিদাবাদ, জাফরাগঞ্জ মুর্শিদাবাদ, মকতব ইমামিয়া। আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ জেলার আজি মুনিসা বেগমের জীবন্ত সমাধিস্থলে। এখানে সম্পূর্ণরূপে বিনামূল্যে প্রবেশ। দেখুন, প্রবেশের সময় 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। এন্ট্রান্স ফি 0, ফ্রিতে একদম। এর ভেতরে আজি মুনিসা বেগমকে জীবন্ত সমাধি দিয়েছিলেন। আজি মুনিসা বেগম ভেতরে কিছু আছে, কিছু আছে ভেতরে, একটা গ্রিলের মধ্যে আছে কোথাও, দেখতে হবে। এই যে দেখা যাচ্ছে কোনটা, এইটার নিচে এই যে পা দিয়েছে। আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি জাস্ট এর নিচেই আছে সে কবরস্থানটা। আমি দেখানোর চেষ্টা করছি, তবে ভেতরে যাওয়া যাবে না, গ্রিল দিয়ে আটকানো থাকে। তো দেখছি আমি প্রবেশ পথ। এই হলো সেই আজি মুনিসা বেগমের জীবন্ত কবরস্থ। আপনারা দেখতে থাকুন। এই হলো সে আজি মুনিসা বেগমের জীবন্ত কবরস্থ স্থান। এখানে জীবন্ত অবস্থায় কবর দিয়েছিল আজি মুনিসা বেগম সমাধিস্থল। আজি মুনিসা বেগমের জীবন্ত কবরস্থ সমাধিস্থান। এই হলো সেই আজি মুনিসা বেগমের জীবন্ত সমাধিস্থল। আসুন এর ভেতরে, এই যে গ্রিলটা দেখছেন এর ভেতরে সমাধিস্থ করা হয়েছিল। এই তার নেম প্লেট দেখুন। এই হলো সেই আজি মুনিসা বেগমের জীবন্ত কবরস্থল। জাস্ট এর উপর দিয়ে আমরা ওপরে উঠে আসি। এই প্লটটার নিচে, এই প্লটটার নিচেই সমাধিস্থ এখনো করা আছে। হাই বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেলাম মুর্শিদাবাদের সেই 250 বছরের পুরনো ঐতিহ্য হাজারদুয়ারিতে। আমার ব্যাকগ্রাউন্ডে জাস্ট আছে দেখুন, এই দেখুন। এখানে টিকিটের মূল্য প্রবেশ করতে হলে 25 টাকা করে নেয়। তবে মিউজিয়ামে ফোন, জলের বোতল, ব্যাগ এন্ট্রি নেই এখন, ওগুলো সুইচ অফ করে বাইরে কোথাও রেখে দিলে হয়। আর বাইরেরটা ব্লগ করা যাবে, তাই দেখছি কতটা কি দেখানো যায়। দেখছি আমার জাস্ট পেছনেই সেই হাজারদুয়ারি। ব্যাকগ্রাউন্ডটা দেখানোর চেষ্টা করছি। এই সেই হাজারদুয়ারি। এই রাস্তা হাজারদুয়ারি, কত সুন্দর লুকিং। সামনেই দেখো ক্লক টাওয়ার। এইখানে একটা ঘড়ি আছে, এই ঘড়িটা দেখে সামনে গঙ্গা, ওই সামনে ওইখানে গঙ্গা চলে গেছে, যাকে ভাগীরথী গঙ্গা বলে। ওইখান দিয়ে আগেকার দিনে জাহাজ গেত তখনকার দিনে। আর এই ক্লক টাওয়ারে একটা বড় ঘড়ি আছে, আমি দেখানোর চেষ্টা করব। ওই জাহাজের নাবিকেরা বা বিভিন্ন লোকেরা ওই জাহাজে যখন যেত এই ক্লক টাওয়ারে ঘড়িটা দেখতে পেত, কখন কি সময় হতো। এই ঘড়িটা আছে এখানে, দেখব। এই দেখো হাজারদুয়ারি প্যালেস, জাস্ট উল্টো দিকে একদম মুখোমুখি বসে আছে ইমামবাড়া। দেখো
সকালের সময়টা খুব ভিড় ছিল। আমরা এখন দুপুর 2:05 এই সময়টায় আছি। মোটামুটি একটা ভিড়, চেষ্টা করা যাক কতটা কি কভার করা যায়। যেটা বছরে সবসময় বন্ধ থেকে 10 দিন মাত্র। এই মুহূর্তে পৌঁছেছি মুর্শিদাবাদের সেই বিখ্যাত হাজারদুয়ারি গেটের সামনে। আপনারা দেখছেন ভেতরে মিউজিয়ামে গিয়েছিলাম, কিন্তু সেখানে ক্যামেরা এলাও নেই। প্যালেসটা কত সুন্দর, কি বিউটিফুল, কি চমৎকার, ও অপূর্ব। সত্যিই যে ঐতিহাসিক একটা মানে মুর্শিদাবাদের সেরা পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত। চোখের সামন থেকে না দেখে বোঝা যায় না। সত্যি এতদিন নামই শুনেছিলাম, আজ বাস্তবে তার পরিচয় হলো। একদম সুন্দর, কি সুন্দর প্যালেস। আজকে লোকের আনাগোনাটা খুব কমই, কারণ সকালের সময় খুব ভিড় ছিল। আমি এই মুহূর্তে বিকেল 3:35-40 হবে, ভিড়টা কম। 2টোর সময় ঢুকেছিলাম, প্রায় মিউজিয়াম দেখতে 1 ঘন্টা 10-15 মিনিট লেগে গেল। তারপরে এই প্যালেসটার বাইরে একটু ক্যামেরা এলাও আছে বলে ভিডিও করছি। ক্লক টাওয়ার, ওই যে দেখছেন আপনারা ঘড়ি আছে, ওই ঘড়ি জাস্ট উল্টো দিকে, এদিকে দেখুন, এইখানটায় ক্লক টাওয়ার আছে, আর এদিকটায় এই গঙ্গা আছে, একদম ওই পারে গঙ্গা। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওর পারেই গঙ্গা। ওই গঙ্গা নদীতে আগেকার দিনে যখন জাহাজ যেত, তার নাবিকেরা জাস্ট এইখানের এই যে ঘড়ি আছে, এই ঘড়িটা দেখে টাইমটা করতো, সেই উদ্দেশ্যেই করা হয়েছিল। এই ঘড়িটা আমি জুম করে দেখছি, দেখুন ঘড়িটা এখনও চলছে। এই দেখুন, এই সেই ঘড়ি দেখছেন, এখন টাইম বাজে 3:40। এই ঘড়ি দেখেই চলতো। এর জাস্ট উল্টো দিকে আছে ইমামবাড়া, সত্যি অপূর্ব সুন্দর। প্রায় হাজারদুয়ারির মতো সমান্তরালে অবস্থিত, প্রায় লম্বায় হাজারদুয়ারির থেকে অনেক বড়। ওটা দ্বিতল আর হাজারদুয়ারি ত্রিতল। এর গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের এন্ট্রি পথ, যেটা হচ্ছে যে মিউজিয়াম, অ্যান্ড ফার্স্ট ফ্লোর মিউজিয়াম দেখলাম। সেকেন্ড ফ্লোরটা মানে টপ, যেটা 2 তলা বলা হয়, সেটা আপাতত এই মুহূর্তে বন্ধ আছে। কেন উঠতে দিচ্ছে না তার কারণ জানি না, এই মুহূর্তে বন্ধ আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি প্যালেস। কি সুন্দর অপূর্ব দৃশ্য, সত্যি না এলে কল্পনা করতে পারতাম না যে এত সুন্দর হাজারদুয়ারি একটা ঐতিহাসিক স্পট এখনও এইভাবে সংরক্ষিত আছে। মাত্র 25 টাকার বিনিময়ে টিকিট কেটে এখানে আপনি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। যাচ্ছি হাজারদুয়ারি প্যালেসের মুখোমুখি ইমামবাড়ার দিকে। এই দেখুন, আমার পেছনে আছে হাজারদুয়ারি, আর জাস্ট এই দিকটা দেখুন, ফ্রন্ট ক্যামেরা আছে বলে হাজারদুয়ারি। হাজারদুয়ারির উল্টো দিকে আছে ইমামবাড়া। আমি এই মুহূর্তে ইমামবাড়ার এই দিকেই যাচ্ছি। দেখুন, ক্যামেরাটা ফ্রন্টে আছে বলে ঘুরিয়ে নিয়েছি। এই দেখুন, আমার ব্যাক সাইডে আছে হাজারদুয়ারি এবং সামনে আছে ইমামবাড়া। ইমামবাড়াতে আমি এই মুহূর্তে যাচ্ছি। ইমামবাড়া একদিকে হাজারদুয়ারি আর একদিকে ইমামবাড়া, মাঝে একটা কামানের ছবি। দেখুন কত বড় কামান, প্রায় 12-14 ফুট লম্বা একটি কামান। এই দেখুন, ঢাকনাটা বন্ধ আছে, খোলা যাচ্ছে না। এগুলোই কি ভার ভার লাগছে, দেখুন কত বড় কামান। দেখানোর চেষ্টা করছি। অনায়াসে একটা মানুষ আরামসে হামাগুড়ি দিয়ে ঢুকে যেতে পারে কামানটার ভিতর। দেখছেন পরিষ্কার। এটা ফ্রন্ট দিক থেকে আমি ক্যামেরাটা ঢুকিয়েছি, পেছন দিকটা ব্লক আছে বন্ধ করা। আমি খোলার চেষ্টা করছিলাম কিন্তু হয়নি। ভেতরে কিছু নুড়ি পাথর পড়ে আছে, দেখছেন আপনারা। মোমবাতি কেউ জ্বালিয়েছিল এখানে, মোমবাতি। গায়ে কামানটার গায়ে কি সুন্দর নকশা করা ডিজাইন আঁকা, দেখছেন আপনারা। প্রচুর নাড়ানো যাচ্ছে না কামানটা। বিভিন্ন এর গায়ে বিভিন্ন কারুকার্য করা আছে কামানটা, দেখুন
এই দেখুন নকশা করা, ডিজাইন করা, এবং বিভিন্ন পেতল টাইপের কিছু একটা ধাতব লাগে, পুরো মেটাল বডি, এটা লোহা মেটাল বডি, এবং তার গায়ে পেতল টাইপের কিছু পেস্টিং লাগানো আছে। দু এক জায়গায় উঠে গেছে এই পেস্টিংগুলো, দেখুন এই পেতল পেস্টিং এগুলো পেস্টিং। দৈর্ঘ্যে প্রায় এটা হবে 12 থেকে 14 ফুট, বেশি তো কম হবে না। ইমামবাড়া প্যালেসের সামনে সম্মুখে চলে এসেছি, একেবারে কাছে। এটা সারা বছরই গেটটা বন্ধ থাকে, শুধু একটা সময় সম্ভবত ওটা ঈদের কোনো এক সময়ে এটা খোলা থাকে 10 দিন, বৎসরে 10 দিন, যতটা জানতে পেরেছি বৎসরে 10 দিন, বছরে 10 দিন মাত্র খোলা থাকে প্যালেসটা, নাহলে সবসময় বন্ধ। তবে এটা হাজারদুয়ারি যেমন মেনটেন্স আছে, অতটা মেনটেন্স নেই, জানালা দরজায় অনেক ভগ্ন অবস্থায় আছে। এটা পহরে থাকার কিছু জায়গা বিশেষ ছিল। এটা ফ্রন্ট সাইড, পেছন দিকটা আমি গিয়েছিলাম সকালে, ভিডিও করেছি। এটা ফ্রন্ট সাইড, জাস্ট অপোজিটে অফ হাজারদুয়ারি। এই হাজারদুয়ারি মাত্র 100 মিটারও হয়তো হবে না, কাছাকাছি 100 মিটারের ভেতর। এই হলো ইমামবাড়া। এইখানে কিছু আছে অ্যাস্টেট ম্যানেজার, পশ্চিমবঙ্গ সরকার বিচার বিভাগ অ্যাস্টেট ম্যানেজার করে মুর্শিদাবাদ, জনসাধারণ জ্ঞাত প্রশাসনিক ফোন নাম্বার, বিভিন্ন এসডিও, এসপিডিও, চেয়ারম্যান ইত্যাদি ফোন নাম্বার আছে, প্রয়োজনে ফোন করতে বলেছে। কিন্তু গেটটা দেখুন পুরো ওপেন নেই, এখন বন্ধ আছে, কাউকে দেখতে পাচ্ছি না। ভেতরে একটা ঘড়ি আছে, 3:35। এই দেখুন ইমামবাড়া, কত সুন্দর কারুকার্য ডিজাইন করা। এইটা ইমামবাড়া, বঙ্গের এই বৃহত্তম ইমামবাড়াটি 207 মিটার লম্বা। নবাব আজিম খেরাদুন, যার আমলে 6 লক্ষ মুদ্রা ব্যয়ে সৈয়দ আলী খাঁর তত্ত্বাবধানে 1847 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এই বিশাল ইমামবাড়াটি নির্মাণ কার্য হয় মাত্র 6-7 মাসে সম্পন্ন হইয়াছিল। আয়তকার বিশাল এই সৌধটি 3টি চতুর্ভুজ অংশে বিভক্ত। মধ্যবর্তী অংশটি ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণে কর্তৃক সংরক্ষিত। ইহার অভ্যন্তরে চতুর্দিকে রয়েছে বিস্তৃত প্রার্থনা কক্ষ, কেন্দ্রস্থলে বর্গাকার উচ্চ ভিত্তিক উপর গম্বুজ সমন্বিত মদিনা, এবং উপরিভাগের ঝুল বারান্দায় সৌষ্ঠর বর্ধন করিয়াছে অসংখ্য নকশা করা রঙিন কাঁচ। সিরাজউদ্দৌলার নির্মিত বিখ্যাত ইমামবাড়াটি পরিবর্তে ইহা নির্মাণ করা হয়েছে, একইভাবে সজ্জিত করা হয়েছে। তেমন সিরাজউদ্দৌলা যে ইমামবাড়া তৈরি করেছিল এটা সেটা নয়, এটা করেছিল যে হাজারদুয়ারি যিনি নির্মাণ করেছিল হুমায়ুন ঝাঁ, ওনারই পুত্র হবে, ওনারই পুত্র এই ইমামবাড়া সিরাজউদ্দৌলার আদবে এটা কারুকার্য করা এবং নকশা নকল করা তৈরি করা হয়েছিল এই ইমামবাড়া। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট। এখন ক্লক টাওয়ারের কাছে যাব, ঠিক আছে? না হয় না বন্ধুরা, কোনোদিন যদি সুযোগ পাও মুর্শিদাবাদ অন্তত আসা চাই মুর্শিদাবাদ। এই সেই বিখ্যাত মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থাপত্য হাজারদুয়ারি, এই সেই হাজারদুয়ারি, কি অপূর্ব মাঠ। চলে যাচ্ছে ওই ক্লক টাওয়ারের কাছে, দেখা হবে বন্ধু এই ক্লক টাওয়ারের কাছে। আসো, পৌঁছে আছে, আর মাত্র 10 থেকে 15 মিটার দূরত্বে আছে এই ক্লক টাওয়ার। ভালো করে লক্ষ্য করুন, এই যে ঘড়িটা, সেই ক্লক টাওয়ার আপনার পর্যবেক্ষণ করুন। এই সেই ক্লক টাওয়ার হাজারদুয়ারির সামনে ফ্রন্টে অবস্থিত, জাস্ট মাত্র 200 মিটার দূরে হবে, জাস্ট বিপরীত দিকে। এই দিকটা দেখুন, লক্ষ্য করুন, গঙ্গা নদী। আগেকার দিনে জাহাজে করে যখন নাবিকেরা যেত, জাস্ট ওই গঙ্গা নদী থেকে নাবিকেরা বা বিভিন্ন এগুলো জাহাজ থেকে এই ঘড়িটা দেখতে পেত। ক্লক টাওয়ারের উপরে যে ঘড়ি আছে, এই ঘড়িটা দেখতে পেত। কি সুন্দর অপূর্ব। চেষ্টা করছি, দেখা যাক। সম্মুখভাবে একটাই গেট আছে, চারিধারে গ্রিল দিয়ে আঁটানো, চারিদিকে 4টি সিংহ মূর্তি স্থাপন করা আছে। সম্ভবত ওপরেও কেন রোম আছে, কারণ জানালা দেখা যাচ্ছে। ওই যে গোলটা দেখছেন, বা তারও ওপরে দেখুন, ওই গোলটার ভেতরে একটা জানালা আছে, ওইগুলোতে জানালা আছে। সম্ভবত সিঁড়ি এবং রুম ওর ভেতরে নিশ্চয়ই আছে। এগুলো সব জানালা, এক একটা জানালা।
ওই যে ওপরে দেখতে পাচ্ছেন সবুজ রঙের গোল গোল, ওগুলো জানালা। 4 কোণে 4টা সিংহ বসানো আছে, সুন্দর স্থাপত্য। জাস্ট হাজারদুয়ারির ফ্রন্টে অবস্থিত। হাজারদুয়ারি ইমামবাড়ের মাঝখানে এই ক্লক দেখছেন, এই ইমামবার এই হাজারদুয়ারি এর মাঝখানে এই ক্লক টাওয়ার। মুর্শিদাবাদের বিখ্যাত হাজারদুয়ারি ঐতিহাসিক স্পট। কোনো দিন যদি আসেন এই হাজারদুয়ারি ছাড়া কোনো কথা বুঝতে পারবেন না। সুন্দর, এখানে মাত্র 25 টাকা টিকিটের বিনিময়ে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখন আমরা পৌঁছে গিয়েছি সবজি কাটরা মসজিদ। কত সুন্দর গম্বুজ আকৃতি, ছোটো ছোটো মিলে অনেক বড়, প্রায় 50 মিটার দৈর্ঘ্যের হবে লন। ভেতরটা এখনও ঢুকি নাই, সবেমাত্র গেটের সামনে আছি, যাই দেখি, ভেতরে প্রবেশ করব। এখানে প্রবেশ বিনামূল্যে, বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রতীক্ষার পর আমরা প্রবেশ করছি কাটরা মসজিদে। এই হলো এন্ট্রান্স গেট। কি সুন্দর কারুকার্য দেখুন, চুন সুরকের গাঁথনির ওপর সরু সরু ইটে, একদম সরু সরু ইট, 2 ইঞ্চি ইট। ইটগুলোর দৈর্ঘ্য 2 ইঞ্চি, মাত্র 2 ইঞ্চি। এই দেখুন আমার 2 গাঁটের সমান, মাত্র 2 ইঞ্চি। এই দেখুন 2টো গাঁট। এটা ক্যামেরার সামন থেকে মনে হচ্ছে বড় বড় ইট, কিন্তু দুটো 2 ইঞ্চি হবে। এই 1 ইঞ্চি 1 ইঞ্চি, 2টো ইটের সমান। সুন্দর চুন সুরকির গাঁথনির ওপরে, কোনো বালি সিমেন্টের কাজ নেই। এইখানে একটা কি দেখা যাচ্ছে জানালাতে, ভিতরে একটা সুড়ঙ্গ পথের মতো, গুহার মতো কিছু একটা আছে, অন্ধকারের জন্য পরিষ্কার দেখা যায়। প্রবেশ করলাম। ওহ, অপূর্ব সুন্দর, পুরনো দিনের রাজাদের রাজবাড়ির মতো যেন দেখতে লাগছে। কি সুন্দর ছোট ছোট জানালা সদৃশ্য, কি সুন্দর। এই যে দেওয়ালটা দেখছেন আপনারা, এইটা প্রায় হবে 25 ফুট উচ্চতা হাইট হবে, মিনিমাম 25 থেকে 30 ফুট উচ্চতা। আর ওই যে দূরের গম্বুজ আকৃতি ওই যে দেখছেন, ওইটা হ্যাঁ প্রায় 50 ফুট উচ্চতার হাইট হবে। এগুলো প্রায় 20 থেকে 25 ফুট হাইটের উচ্চতা হবে। আচ্ছা, এগুলো ছোট ছোট একটা সুরঙ্গের মতো। কি ভেতরে কি প্রবেশ করা যায়? দেখি, প্রবেশ করে দেখি। কুঠুরের মতো, ভেতরে তেমন একটা কিছু নেই, অন্ধকারময়, আর রাস্তা নেই, জাস্ট এগুলো এর মতো। এইখানেই এন্ট্রান্স শেষ। এই বাহিরে বলবো না না, বন্ধ। এ পাশে একটা ছোট ছোট রুমের মতো 10 বাই 10 এন্ট্রান্স রুমের মতো, একটা কিছু নেই, ফাঁকা, দুপাশে গেট। বাহিরটা যায় দিকটা রাস্তা, রাস্তার পাশে সেই দুপাশে 2টো গম্বুজ। এই একটা গম্বুজ, আগে একটা দেখেছিলাম সেই গম্বুজ আকৃতি, 50 ফুট উচ্চতা। এ পাশে তেমন কিছু নেই, বিল্ডিং প্রাচীরের মতো বড়। এইটা চওড়াটা হবে প্রায় 15 ফুট, 15 থেকে 20 ফুট, এবং উচ্চতা আমার দেখে মনে হচ্ছে যেন সেই চীনের মহাপ্রাচীরের মতো লাগছে। উচ্চতাও প্রায় 20 ফুট উচ্চতা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সে কাটরা মসজিদে। কি অপূর্ব লুকিং দেখুন, ভেতরে গ্রাউন্ডের মতো বিশাল বড়। এটা প্রায় লম্বে প্রায় ধরুন 100 ফুট, লেন্থে প্রায় 150 ফুট। একটা গ্রাউন্ডের মতো, পুরোটা একদম ইট দিয়ে সাজানো, ছোট্ট ছোট্ট ইটের সারি, ছোট্ট ছোট্ট, একেবারে ছোট্ট। মানে এগুলো, এই ইটগুলো দেখুন আপনারা, এই যে রাস্তা মেঝে ফ্লোরে যেগুলো দেওয়া আছে গ্রাউন্ডে, এইগুলো উচ্চতা হবে প্রায় ধরুন 1 ইঞ্চি, এবং এগুলো দৈর্ঘ্য হবে প্রায় 4 ইঞ্চি। 4 ইঞ্চি দৈর্ঘ্য, উচ্চতা 1 ইঞ্চি। এইরকম সারা মাঠটাতে গ্রাউন্ডে ফ্লোরটা করাই আছে। এই দেখুন চারিদিকটা মিডল পোর্শন, একদম মাঠটার মিডল পোর্শন থেকে চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই হলো কাটরা মসজিদ, সবজি কাটরা মসজিদ, সবজি কাটরা মসজিদ। দেখুন চারিদিকটা আমি ঘুরে দেখাচ্ছি।
সবজি কাটরা মসজিদ, একদম মিডল ফ্রন্ট পোর্শনে, একদম চারিদিক ঘুরে দেখেছি। আমি একদম ফ্রন্টে মিডলে দাঁড়িয়েছি। দেখুন পুরোটা কভার করে দিলাম। এবার ভেতরটাতে এই যে ভেতরে লম্বা দাওয়ার মতো আছে, ওই ভেতরটা আমি দেখার চেষ্টা করি ভেতরটাতে কি আছে। এখানে একটা উর্দু ভাষাতে কিছু একটা লেখা আছে, যেটার মানে আমি বুঝতে পারছি না, কিছু একটা হবে, উর্দু ভাষাতে লেখা আছে। ভেতরে একটা পদ্ম ফুলের ডিজাইন ছবি আছে। এই গেট, এই এন্ট্রান্স, ভেতরে একটা হল ঘরের মতো দেওয়া। ও কি সুন্দর! এই দেখুন গ্রাউন্ডটা ফাঁকা, এই দিকও ফাঁকা, দুদিক সেম টু সেম। এবং এগুলো সম্ভবত প্রত্যেকটা, এইগুলো আমার ধারণা, এগুলো প্রত্যেকটা এক একটা, এই যে গম্বুজটা দেখছেন, এইগুলো সম্ভবত একটা করে গম্বুজের মতো ছিল। সংরক্ষণের অভাবে সম্ভবত এগুলো নষ্ট হয়ে গেছে। এটাও একটা সম্ভবত গম্বুজের মতো ছিল, আবার সেম টু সেম এটাও একটা গম্বুজের মতো ছিল, আবার সেম টু সেম এইখানেও একটা গম্বুজের মতো ছিল। এইটা দুপাশের দুটি গম্বুজের মতো সুড়ঙ্গ রয়ে গেছে। আর সম্ভবত এইগুলো, কারণ দেখুন এই যে প্রাচীরগুলো দেখা যাচ্ছে, এই প্রাচীরের দেওয়ালটা সেই গম্বুজের মতো গাঁথনি হয়ে ভাঙা হয়েছে। ওপর সিলিংটা একদম ভাঙা হয়ে গেছে, দেখছেন ওপরে কত পায়রা পাখি দেখে বসে আছে এই গম্বুজে। আমি একটা গম্বুজ যেটা ভালো আছে তার ভেতরটা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন ভগ্ন, এগুলো কয়েক বছরের মধ্যে হয়তো ভেঙে যাবে। ভেতরে যে প্লাস্টার যেটাকে বলে ইট চুন সুরকির, সেগুলো দেখুন ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, ইট দেখা যাচ্ছে। এগুলো কোনো সিমেন্টের কাজ নেই, আমি দেখতে পাচ্ছি কোনো সিমেন্টের কাজ নেই, শুধুমাত্র চুন সুরকির গাঁথনি। চুন সুরকির গাঁথনির ওপরে এত সুন্দর একটা কারুকার্য, এগুলো প্রাচীন ইতিহাসের এক ঐতিহ্য, স্থাপত্য বলাও যায়। কি সুন্দর কারুকার্য! আমার মেয়ে আমার সাথে আছে, হাই করে দাও। চলো এবার বাইরেরটা ঘুরে আসি। একটা পারে গিয়ে দেখা যাক বাইরের সাইডটা কেমন কি আছে। এইখানটা আমি একটা জানালাতে ওঠার চেষ্টা করি। এই দেখুন সেই যে 50 ফুট উচ্চতা, দুপাশে দুটো, মেন সদরের দুপাশে, এই পাশে একটা সে পাশে একটা দেখেছিলাম, এই মাঝখানে রাস্তা, এইখানে একটা ওঠার চেষ্টা করি আমি, কেমন কি পজিশন দেখাচ্ছি। এই দেখুন আমি উঠে গেলাম। এই ছোটো ছোটো গম্বুজগুলো, এগুলো মনে হয় এরকম রুমের মতো ছোটো ছোটো গাঁথনি আছে। এই দেখুন ভেতরে ঢুকলাম, ছোট্ট ছোট্ট, মাথাতে লেগে যাবে, 4 ফুট উচ্চতা হাইটের হবে গম্বুজগুলো। ইমাম কাটরা মসজিদ, এই ভেতরে এখানে গ্রিল দিয়ে আটানো, আর ভেতরে প্রবেশ করতে পারছি না। এই দেখুন একেবারে লম্বা হয়ে চলে গেছে এইরকম গম্বুজ 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 গম্বুজ, ছোটো ছোটো ঘরের মতো। 10 ফুট বাই 10 ফুট হবে ঘরটার ফ্লোর, 10 ফুট বাই, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, যত দূর দেখা যায় তারপর অন্ধকার দেখা যাচ্ছে, আর কিছু দেখতে পাচ্ছি না। এই পাশটা ঘুরে দেখি, এই পাশটা সেদিকে যেমন দেখেছিলাম রাস্তার ব্যাক সাইড, এটাও সেই ব্যাক সাইড। এইরকম দেখুন আপনারা, এই দেখুন অন্যদিকে যাওয়া যাক এবার। আমার যতদূর ধারণা, এই যেগুলো ভগ্নাবশেষ, এইগুলোও সব বারে বারে গম্বুজের মতো ছিল। আমি এক্ষুনি যেগুলো দেখিয়েছিলাম জাস্ট এগুলো, এই যে গাঁথনিগুলো দেখুন, শুধু গাঁথনি। এই দেখুন, এই দেখুন চুন সুরকির গাঁথনি, ইটের ওপর চুন সুরকির গাঁথনি। এই দেখুন চুন সুরকি, পরিষ্কার চুন সুরকি, কোনো সিমেন্টের কাজ নেই। এই বহু প্রাচীনের এগুলো, বহু প্রাচীন। এগুলো ইতিহাসে পড়তাম যে রাজবাড়ি ফাড়ি এইরকম তৈরি। আমাদের তমলুকে বাড়ি, তমলুকের কাছেও রাজবাড়িতে আমরা গিয়েছিলাম, এইরকমই সব, এই চুন সুরকির, কোনো বালি সিমেন্ট নেই। দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি চুন সুরকি। এগুলো ভগ্ন হয়ে গেছে, এগুলো সম্ভবত চারিপাশে এরকম বাজার বসতো নাকি এদিকে, গম্বুজ এইরকম চারিদিকে রাউন্ড রাউন্ড গম্বুজ থাকতো, এগুলো সব ভেঙে গেছে, ভগ্নাবশেষ। দরজাটা দিয়ে যাই, দেখি এ পাশটা কেমন। আমি পেছন দিকটা একেবারে পেছনে চলে এলাম। আমার ছোট্ট মেয়ের ছবি। ব্যাক সাইডে চলে এলাম একদম। ব্যাক সাইড থেকে আমি ব্যাক গেটটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। দেখুন সংরক্ষণের অভাবে প্রায় গম্বুজগুলো সব ভেঙে গিয়েছে। এই পেছনের ব্যাক সাইডগুলোর একটু একটু ভালো আছে, বাকি 2 সাইডের। এই হলো কাটরা মসজিদ।
সবজি কাটরা মসজিদ। সবজি কাটরা মসজিদ, আমি দূর থেকে একজনকে দেখতে পাচ্ছি, সম্ভবত নামাজ পড়ছে মসজিদ। এই দেখুন বন্ধুরা, অজু করে নামাজ পড়ছে। ধারণাই ঠিক। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ফিল্ডে। এখানে এই মুহূর্তে এই পর্যন্ত থাক। চলুন ফ্রন্ট ভিউটা আরেকবার দেখিয়ে দেব। কাটরা মসজিদ, লোকেশন লালবাগ, মুর্শিদাবাদ। সবজি কাটরা মসজিদ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম জাহান কোষা কামান স্পটে। ভেতরে ঢোকার প্রবেশ করছি, রিং সিং গেট। কামানটার ছবি দেখুন। বেদির মধ্যে একটা কামান লাগানো আছে। দেখুন কামানটা দৈর্ঘ্য হবে প্রায় 18 থেকে 20 ফুট লম্বা। ওয়েট তো বলাই যাচ্ছে না, তুলনা করা যাবে না। এইটা হলো জাহান কোষা কামান। এইটার অনেক ইতিহাস আছে। 18 ফুট লম্বা, 18 কিলো বারুদ এতে ভরা হয়। এই কামানটি যখন বিস্ফোরণ হয়েছিল, সম্ভবত আশেপাশে যত গর্ভবতী মহিলা ছিল, বাচ্চাগুলো সব বিস্ফোরণের শব্দ এত তীব্র হয়েছিল, সব মারা গিয়েছিল। এই হলো সেই জাহান কোষা কামান। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মতিঝিল পার্কে। এইখানে টিকিট ঘর, পাশেই গেটের সামনে ডান দিকে। 5 বছরের ঊর্ধ্বে পুরো ভাড়া লাগে। প্রতিজন প্রবেশ মূল্য 30 টাকা করে এই কাউন্টার থেকে নেওয়া হয়, টিকিট কাউন্টার। এই দেখুন আপনারা মতিঝিল পার্ক, মেন গেট। মতিঝিল অতিথিদের বিশেষ যাত্রা। খোলার সময় মার্চ সেপ্টেম্বর থেকে 11টা হইতে রাত্রে 9টা পর্যন্ত। দেখুন আপনারা দেখে নিন, একটু জেড ডিটেলস পাওয়া যাবে। পুরো পার্কের ব্লু প্রিন্ট ডিজাইন। আমরা মতিঝিলে পৌঁছে গেলাম। আজ থেকে কয়েকশো বছর আগে এখানে মুক্ত চাষ হতো। সেই মুক্ত চাষ থেকে এই ঝিলের নাম হয়েছে মতিঝিল। আপনারা দেখুন কত বড়, লেন্থটা দেখাচ্ছি শুধু দেখুন কত বড়। আরও সামনের দিকে এগিয়ে যাব, চেষ্টা করছি। মতিঝিল কয়েকশো মিটার পর্যন্ত বিস্তৃত, লেন্থ প্রায় 2 কিলোমিটার। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই ঝিলের ওইখানটায় পদ্ম বাগান আছে, পুরো পদ্ম চাষ হয়ে আছে দেখলাম। এ পাশটা ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে, ঝিলে জল কম আছে এখন। দেখুন দূরত্বটা দেখুন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এদিকে নিয়ে আসো, দেখুন ওই দেখুন। আমরা এই মুহূর্তে চলছি কাঠগোলা বাগানবাড়ির উদ্দেশ্যে। সকাল সকাল আমরা এই মুহূর্তে আছি হাজারদুয়ারি গেটের সামনেই, একদম হাজারদুয়ারি গেটের সামনে একদম হোটেল যদি হয় 1 নম্বর, একদম কাছে হোটেল অনুরাগ নিতে পারেন। এখানে হোটেল অনুরাগ পাশেই SBI ATM কাউন্টার আছে, প্রয়োজন মতো টাকা পয়সা তুলতে পারেন। গেটের একদম অপোজিটে হোটেল অনুরাগ।
মুর্শিদাবাদের হাজারদুয়ারির ইমামবাড়ার পার্শ্ববর্তী পাশে বিপরীত সাইডে ফ্রেন্ডস হোটেল, খুব ভালো মানের একটি হোটেল, রুমের কোয়ালিটি খুব ভালো। আমরা ছিলাম এখানে দু নাইট, 1100 টাকা করে নিয়েছে। আমি রিকমেন্ড করব হোটেল অনুরাগের থেকে ফ্রেন্ডস হোটেল অনেক ভালো। আমি দুটোই ট্রাই করেছি, তবে ফ্রেন্ডস হোটেলটা অনেক ভালো, ছিমছাম, উন্নত। ফুডিং অ্যান্ড লোডিং দুটোই পাবেন, তবে বাইরেও খেতে পারেন। 2 দিনের 2টো বিল, অনেক উন্নত মানের হোটেল। আমার তো মুর্শিদাবাদের বেস্ট হোটেল মনে হয়েছে, আমি তো ছিলাম। আমরা যে টোটোতে করে সাইট সিন ঘুরেছিলাম, আপনারা এই টোটো বিট্টু সরকারের টোটো নিতে পারেন। ওর ফোন নাম্বারটা হলো 9734523754। আমরা সারাদিন বুক করেছিলাম, সারাদিন, একটা দিন সারাদিন, সকাল থেকে সন্ধে পর্যন্ত, রাত্রি পর্যন্ত। আমাদের 650 টাকা নিয়েছিল, যাই হোক 600 টাকা দিয়েছিলাম। খুব ভালো টোটোওয়ালা, স্থানীয় দাদা, খুব ভালো। আমি রিকমেন্ড করব এই ফোন নাম্বারে ওনার সাথে যোগাযোগ করবেন। মুর্শিদাবাদের সব এলাকা ঘুরিয়ে দেখাবে 600 সাড়ে 600 টাকার মধ্যে। ধন্যবাদ।